আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। তুরস্ক ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের। হরমুজের জাহাজে গুলি, ইরানি দূতাবাসকে তলব করল ভারত। যুদ্ধবন্ধে ইরানকে বিপুল অর্থ দিতে চায় ট্রাম্প। ট্রাম্পকে ইরানি দূতাবাসের ট্রল, নেতানিয়াহুকে ব্লক করে ফোন বন্ধ করে ঘুমান। ঠেকারহাট হাজী আহমদুল্লাহ উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নুরুল আমিন ভূঁইয়া স্মৃতি মেধাবৃত্তি প্রদান। শুরুতে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। দুই প্রতিবেশী দেশ তুরস্ক ও গ্রিস পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য, কিন্তু দেশ দুটির মধ্যে সম্পর্ক মোটেও ভালো নয়। সম্পর্কের অবনতির মূল কারণ এজিয়ান সাগর ও পূর্ব ভূমধ্য সাগরে সীমানা নির্ধারণ, খনিজ সম্পদ, তেল ও গ্যাস অনুসন্ধানের অধিকার এবং বিভক্ত দ্বীপরাষ্ট্র সাইপ্রাস নিয়ে বিরোধ। এছাড়া সমুদ্র উপকূলের অধিকার, দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব, লোজান চুক্তি এবং অভিবাসন প্রত্যাশীদের ইউরোপে প্রবেশ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে অনেকদিন ধরেই। গ্রিস দাবি করে আসছে তাদের দ্বীপগুলোর অবস্থানের ভিত্তিতেই কন্টিনেন্টাল সেলফ বা মহাদেশীয় তাক নির্ধারিত হবে, কিন্তু তুরস্ক গ্রিসের এই দাবি মানতে নারাজ। তুরস্ক মনে করে গ্রিসের এই দাবি সাগরে খনিজ সম্পদ অনুসন্ধানে তাদের অধিকার সংকুচিত করবে। সাগরের বিরোধপূর্ণ অঞ্চলে তেল গ্যাস অনুসন্ধান এবং সমুদ্র সীমা নিয়ে লিবিয়ার সঙ্গে তুরস্কের চুক্তি স্বাক্ষর গ্রিসের সঙ্গে আঙ্কারার সম্পর্ককে আরো তিক্ত করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সাইপ্রাস ইস্যু। বিভক্ত দ্বীপরাষ্ট্রটির এক অংশ তুরস্কের সঙ্গে এবং অন্য অংশ গ্রিসের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। এসব ইস্যুই তুরস্ক গ্রিস সম্পর্ককে ত্বরান্বিত নিয়ে গেছে। আর এই বিরোধকে কাজে লাগিয়ে গ্রিস ও গ্রিক সাইপ্রাসকে তুরস্কের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। গ্রিস ও গ্রিক সাইপ্রাসের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ইসরায়েলের দুটি প্রধান উদ্দেশ্য আছে। প্রথমটি হলো এই অঞ্চলে তুরস্কের প্রভাব কমানো এবং দ্বিতীয়টি হলো নিজের কৌশলগত বিচ্ছিন্নতা ভাঙা। ভূরাজনৈতিক বাস্তবতা হচ্ছে গ্রিস ও গ্রিক সাইপ্রাস ইসরায়েলি বিমান বাহিনী এবং নৌবাহিনীর জন্য অত্যাবশ্যকীয় কৌশলগত সুবিধা প্রদান করে। সামরিক মহড়া এবং বড় কোনো সংকটের ক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর মুভমেন্টের জন্য এই অঞ্চল হবে গুরুত্বপূর্ণ। ইসরায়েল বর্তমানে গ্রিস এবং গ্রিক সাইপ্রাসের কাছে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির পাশাপাশি বড় আকারের যৌথ নৌমহড়া আয়োজনের মাধ্যমে দেশ দুটির সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। এর বিনিময়ে দুটি ইইউ সদস্য রাষ্ট্র হিসেবে গ্রিস এবং গ্রিক সাইপ্রাস ব্রাসেলসে ইসরায়েলের স্বার্থ রক্ষায় কূটনৈতিক সমর্থন দিচ্ছে। অন্যদিকে ইসরায়েল তার সামরিক প্রযুক্তি এবং যুক্তরাষ্ট্রকে ইহুদি লবির মাধ্যমে এই দুই দেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখে। সংক্ষেপে গ্রিস ও গ্রিক সাইপ্রাস যেমন ইসরায়েলের প্রযুক্তিগত সক্ষমতা এবং আন্তর্জাতিক তদবির ক্ষমতার উপর নির্ভরশীল, তেমনি ইসরায়েলেরও ইউরোপীয় ইউনিয়নে এই দুই দেশের ভূখণ্ড ও রাজনৈতিক প্রভাব প্রয়োজন। এ কারণে পূর্ব ভূমধ্যসাগর ইসরায়েলের জন্য কৌশলগত সম্পদ হিসেবে কাজ করে। এটাকে এমন একটি ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয় যেখানে সংকটকালে বেসামরিক ও সামরিক সম্পদ আশ্রয় নিতে পারে বা রসদ সরবরাহ পেতে পারে। এই বাস্তবতার নিরিখে গ্রিস ও গ্রিক সাইপ্রাসের কাছে ইসরায়েল প্রযুক্তি বিক্রি করে একদিকে অর্থ অর্জনের পাশাপাশি পূর্ব ভূমধ্যসাগরে তার নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা ও নিরাপত্তা কাঠামো প্রসারিত করে। অন্যদিকে তুরস্কের বিরুদ্ধে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যকে নিজের অনুকূলে আনারও চেষ্টা করে। হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলিবর্ষণের ঘটনায় তীব্র উদ্বেগ জানিয়েছে ভারত। এ ঘটনার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চেয়েছে নয়াদিল্লি। এর আগে জানানো হয়েছিল হরমুজ প্রণালীতে ইরানের গুলিবর্ষণের মুখে পড়ে কয়েকটি জাহাজ দিক পরিবর্তন করতে বাধ্য হয়, যার মধ্যে একটি ভারতীয় পতাকাবাহী সুপার ট্যাঙ্কারও ছিল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ভারত। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই ঘটনায় দেশটির পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের জন্য ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। ভারত জানায় দুটি ভারতীয় জাহাজকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তারা গভীর উদ্বেগ জানিয়েছে। দেশটি আরও বলেছে, বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অতীতে ভারতগামী জাহাজ চলাচলে ইরান সহযোগিতা করেছিল, এ কথাও স্মরণ করানো হয়েছে। ভারত ইরানকে দ্রুত ভারতগামী জাহাজ চলাচল স্বাভাবিক করতে সহায়তা আবারও শুরু করার আহ্বান জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের অবরোধ চলাকালেই শনিবার হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে একটি জাহাজে গুলি চালায় ইরান। 2026 সালের এপ্রিলের মাঝামাঝি সময়ের খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চলমান যুদ্ধ ও উত্তেজনা বন্ধে একটি বড় ধরনের সমঝোতার চেষ্টা করছেন, যার বিনিময়ে ইরানে জমে থাকা বিপুল পরিমাণ অর্থ ছাড় করার বিষয়ে আলোচনা চলছে। মূল বিষয়গুলো নিচে দেয়া হলো। $20 বিলিয়ন প্রস্তাব।
এক্সিওস এবং অন্যান্য সূত্রের বরাত দিয়ে জানা যায়, ইরান যেন তাদের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করে, তার বিনিময়ে মার্কিন প্রশাসন ইরানের বিদেশে জমে থাকা প্রায় $20 বিলিয়ন অবরুদ্ধ সম্পদ ছেড়ে দেওয়ার বিষয়ে আলোচনা করছে। ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্ট। যদিও আলোচনা চলছে, ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে এ দাবি করেছেন যে কোনো অর্থ হস্তান্তর করা হবে না, তবে তিনি ইরানকে তাদের পারমাণবিক উপাদান সরাসরি যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই আলোচনার প্রধান লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা এবং হরমুজ প্রণালীতে উত্তেজনা কমিয়ে আনা। যুদ্ধ দ্রুত শেষ করতে ট্রাম্প ইরানকে আলটিমেটাম দিয়েছে এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প এই যুদ্ধের আর্থিক দায়ভার বা বিল আরব দেশগুলোর উপর চাপাতে চান, যা আমেরিকার ফার্স্ট নীতির অংশ। সারসংক্ষেপে, ইরানে পরমাণু কর্মসূচি বন্ধের বিনিময়ে জমে থাকা অর্থ ফেরত দেওয়া একটি জটিল কূটনৈতিক ও অর্থনৈতিক সমঝোতা চলছে। এবার স্বদেশ প্রসঙ্গ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। তবে এই বিষয়টি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য। শুক্রবার 17 এপ্রিল জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের টক শোতে অংশ নিয়ে একথা বলেন তিনি। রুমিন ফারহানা বলেন, এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব, এটার সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই। তিনি জানান, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা বা প্রচার হচ্ছে তা ভিত্তিহীন। তার বক্তব্য, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, বিএনপি ছেড়ে দেওয়া বা বিএনপি থেকে বহিষ্কার হয়ে যাওয়া পরে অবশ্যই অন্য অনেক দল অ্যাপ্রোচ করবে। সেই ধারাবাহিকতায় এনসিপিও কিছুটা করেছে। ওরা বরাবরই বলেছে, আপা চলে আসেন আমাদের সাথে, আসেন আমরা একসাথে কাজ করি। আপনি জুলাইয়ে মাঠে ছিলেন, আপনার বাসায় ভাঙচুর হয়েছে, আপনি একজন ফ্রন্ট লাইনার, সো আপনি আমাদের সঙ্গে যুক্ত হন। তবে আমি তাদের অ্যাপ্রোচে হেসেছি, এটা নিয়ে কথা বাড়াইনি। এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার আরো স্পেস তৈরি হবে কিনা এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, শুধু কথা বলার সুযোগের জন্য আমি কোনো জোটে যোগ দেব না। কথা বলার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে, সেখানে আমি কথা বলতে পারি। তিনি আরো বলেন, আমার নিজস্ব রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও পরিকল্পনা বিসর্জন দিয়ে কেবল সংসদে 2 মিনিট কথা বলার সুযোগ পাওয়ার জন্য কোনো দলে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এস আলম গ্রুপের কাছে ইসলামী ব্যাংক সহ 6 ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে রাজধানীর মতিঝিলে অবস্থান কর্মসূচি পালন করেছেন এসব ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। রোববার সকাল 10টার দিকে মতিঝিলের দিলকুশাই এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেখানে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মীরা অবস্থান নেন। বিক্ষোভকারীদের 3 দফা দাবির মধ্যে রয়েছে চাকরিচ্যুতের পুনর্বহাল, এস আলমের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া এবং বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করা। খোঁজ নিয়ে জানা গেছে, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের একটি বড় অংশ চট্টগ্রামের পটিয়া এলাকার বাসিন্দা। এই এলাকাতেই এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বাড়ি। সূত্রগুলো জানিয়েছে, ব্যাংক রেজুলেশনে আগের মালিকদের ব্যাংকে ফেরার সুযোগ দিয়ে আইন পাশ করার পর চাকরিচ্যুত কর্মীরা সরব হয়ে ওঠেন। গত 2 দিন ধরে পটিয়া থেকে লোক এনে ঢাকায় অবস্থান করানো হয়। গত শনিবার কয়েক হাজার মানুষ ঢাকায় পৌঁছান, রাতে রাজধানীর বিভিন্ন হোটেলে অবস্থান করেন। বিক্ষোভকারীরা রোববার সকাল থেকে মতিঝিলের ব্যাংকপাড়া এবং সচিবালয়ের আশপাশে জড়ো হতে থাকেন। এ সময় তারা বলেন, আমাদের কোনো নোটিশ ছাড়াই চাকরিচ্যুতি করা হয়েছে, আমরা অতি দ্রুত চাকরি ফেরত চাই। চাকরি ফিরে পাওয়ার পাশাপাশি 5 আগস্টের আগের মালিকদের কাছে ব্যাংক ফেরত দেওয়ার দাবি তুলেন তারা। যদি আগামী 15 দিনের মধ্যে দাবি না মানা হয়, তাহলে বড় আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়ে ব্যাংকের সামনে থেকে সরে যান তারা। এসব ব্যাংক সূত্রে জানা গেছে, হঠাৎ করে কারো চাকরি চলে গেছে বিষয়টি তেমন নয়। ব্যাংকিং খাতের শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ ব্যাংকের পরামর্শ শুরুতে তাদের সনদ যাচাই করা হয়, এরপর একটি মূল্যায়ন পরীক্ষা আর আয়োজন করা হয়। সেই পরীক্ষায় যারা অংশ নেয়নি এবং যাদের সনদে জালিয়াতি পাওয়া গেছে, কেবল তাদেরই চাকরিচ্যুত করা হয়েছে, ফলে তাদের ফেরানোর সুযোগ নেই। তারা জানান, এসব ব্যাংক থেকে নামে বেনামে এস আলমের প্রায় 2 লাখ কোটি টাকা বের করার তথ্য প্রমাণ পায় বাংলাদেশ ব্যাংক। এ কারণে ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। আমানতদারীদের অর্থ ফেরত দেওয়ার মতো অবস্থা না থাকায় এরই মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করা হয়েছে। আল আরাফা ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পরিচালিত হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা স্বতন্ত্র পরিচালক দিয়ে। উৎসবমুখর এবং আবেগঘন পরিবেশে নোয়াখালী সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঠেকারহাট হাজী আহমদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হলো চতুষ্পদ এক বর্ণাঢ্য অনুষ্ঠান। দিনব্যাপী এই আয়োজনে 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল, মরহুম নুরুল আমিন ভুইয়া স্মৃতি বৃত্তি প্রদান এবং শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি পালন করা হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শিক্ষা অফিসার জনাব নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খলিফার হাট কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব জনাব সাজ্জাদুর রহমান আতিকি সাহেব। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল আলহাজ নুরুল আমিন ভূঁইয়া স্মৃতি বৃত্তি 2026 প্রদান। বিশ্ববিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণীর মেধা তালিকায় শীর্ষে থাকা শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন যে এই ক্ষুদ্র প্রয়াস শিক্ষার্থীদের শিক্ষা জীবনে আরো বড় অর্জনের পথে অনুপ্রেরণা যোগাবে। এছাড়া 2 নং দাঁতপুর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি জনাব ফজলুল করিম সুমন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল হাশেম, সহকারী প্রধান শিক্ষক মিঠু স্যার, সহকারী শিক্ষক ইয়াকুব হোসেন বাবলু সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বৃত্তি প্রদানের এই মহৎ উদ্যোগে নেপথ্যে থেকে সহযোগিতা করায় বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং বিশেষ করে আফসারাত তাসনিম ইরা ও বুয়েট শিক্ষার্থী আহনাফ হাসান জাহাঙ্গীর ইজাজের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।